আসসালামু আলাইকুম। কেরালার ইনারকুলামে একের পর এক রহস্যজনকভাবে খুন হচ্ছে যুবতী মেয়েরা। পুলিশ কিছুতেই ভেদ করতে পারছিল না এই খুনের রহস্য। এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পায় এসিপি আকবর। কেসের তদন্তে আকবর জানতে পারে এই খুনগুলোর পেছনে রয়েছে এক সাইকোপ্যাথ কিলার। এই কিলারের অতীত থেকে আকবর এমন কিছু জানতে পারে যা অবাক করে দেয় পুরো কেরালা পুলিশকে। এমন এক কাহিনী নিয়ে আমাদের আজকের সাসপেন্স থ্রিলার মুভি আমালা। মালায়ালাম মুভি মানে সাসপেন্স ও থ্রিল। এই মুভিটিও তার ব্যতিক্রম নয়। শেষ পর্যন্ত দেখলে আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে একটি কাপলকে দেখানো হয়। তারা একসাথে একটি আইটি কোম্পানিতে কাজ করে। ছেলেটি মেয়েটিকে বাইকে করে তার বাসা থেকে কিছু দূরে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে যে সে বাড়িতে একা যেতে পারবে কিনা। মেয়েটি বলে যে এই পার্কটি পার হলেই আমার বাসা, আমি চলে যেতে পারবো। ওই সময় ছেলেটির মোবাইলে একটি ফোন আসে। সে একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকলে মেয়েটি তার বাসার দিকে চলে যায়। পরের সিনে আমরা আকবর নামের এই লোকটিকে দেখি। আকবর একজন আইপিএস অফিসার। সে তার একমাত্র মেয়ে লিসার সাথে থাকে। যখন সে বাড়িতে থাকে সারাদিন সে তার মেয়ে লিসার সাথে খেলা করে সময় পার করে। লিসার সব থেকে প্রিয় চোর পুলিশ খেলা। সময় পেলে আকবরের সাথে সে লুকোচুরি খেলে। আকবরের অ্যাসিস্ট্যান্ট এসআই জর্জ আকবরের বাড়িতে আসলে আকবর জর্জকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। পরের সিনে এই মেয়েটিকে দেখানো হয়। মেয়েটির নাম ঈশিতা তার আন্টি আঙ্কেলের সাথে থাকে। আজ বাসায় ফেরার সময় হঠাৎ পথে তার গাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য সে তার আঙ্কেলকে ফোন দেয় জানানোর জন্য। ঈশিতার আঙ্কেল তাকে জানায় যে সে তার আন্টিকে নিয়ে বেঙ্গালুরু হাসপাতালে যাচ্ছে চেক আপের জন্য। আজ তারা বাসায় ফিরবে না, সেজন্য একটি ট্যাক্সি নিয়ে বাড়ি চলে আসে। এদিকে আকবরের কাছে নিউজ আসে যে পার্কে একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে। খবর পেয়ে আকবর ও জর্জ ফরেন্সিক টিম নিয়ে সেই পার্কে আসে। পপকর্ন খেতে খেতে সে চারদিকটা খুব ভালো করে দেখে নেয়। জর্জ তাকে জানায় যে মেয়েটি পাশে একটি লেডিস হোস্টেলে থাকে। আজ সকালে পার্ক ঝাড়ু দিতে এসে ঝাড়ুদার প্রথমে বডিটি দেখেছে। তখন আমরা জানতে পারি এটি সেই মেয়ে গতরাতে যাকে তার বয়ফ্রেন্ড বাইকে করে এসে এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল। আকবর জর্জকে বলে ঠিকঠাক মতো সব ইনফরমেশন নিয়ে নিতে, কোনো কিছু যেন বাদ না পড়ে। আকবর চারদিকটা ভালো করে অবজার্ভ করার সময় বডিতে থেকে কিছু দূরে ঝোপের মধ্যে মেয়েটির চশমা খুঁজে পায়। আকবর তখন মনে মনে কল্পনা করে যে মেয়েটি হয়তো বাসায় যাওয়ার সময় কেউ মেয়েটিকে ফলো করছিল। মেয়েটি বুঝতে পেরে পালানোর জন্য দৌড় দিলে পাথরে পা আটকে মাটিতে পড়ে যায়। তখন মেয়েটির চশমা ছিটকে ঝোপের ভেতরে চলে যায়। এরপর কিলার মেয়েটির গলায় থাকা ওড়না গলায় পেঁচিয়ে টানতে টানতে এই বেঞ্চের কাছে নিয়ে আসে আর তারপর গলায় ফাঁস দিয়ে খুন করে বেঞ্চের উপর বসিয়ে দিয়েছে। আকবর ও জর্জ পার্কের ঝাড়ুদার, পার্কের সিকিউরিটি এবং আশেপাশের অনেককে পুলিশ স্টেশনে ডেকে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি যে হোস্টেলে থাকতো সে হোস্টেলের সুপারের কাছ থেকে আকবর জানতে পারে যে মেয়েটির নাম সোহানি। সে প্রায় দেরি করে হোস্টেলে ফিরত। সোহানির রুমমেট গীতাকে জিজ্ঞাসাবাদ করে আকবর জানতে পারে যে সোহানির বিজয় নামের একজন বয়ফ্রেন্ড আছে যে সোহানির সাথে একই আইটি ফার্মে কাজ করে। তাছাড়া পার্কের সিকিউরিটি গার্ড তাকে জানায় যে সোহানি প্রায় পার্কে আসতো, অনেক রাত পর্যন্ত পার্কে বসে থাকতো, কিন্তু কাল সে একটু আগে ডিউটি ছেড়ে বাড়ি চলে এসেছিল। সে জানে না সোহানির সাথে ঠিক কি হয়েছিল। অন্যদিকে আবার ঈশিতাকে দেখানো হয়। সে তার গাড়িটি গ্যারেজে দিয়ে একটি ট্যাক্সি ডেকে বাড়ির দিকে রওনা দেয়। এই ট্যাক্সি চালকের বিহেভিয়ার প্রথম থেকেই কেমন যেন অদ্ভুত ছিল। সে অদ্ভুত ভাবে ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হাসছিল, কিন্তু ঈশিতা এসব খেয়াল করে না। এখান থেকে একই সময়ে দুটি কাহিনী পাশাপাশি চলতে থাকে। একটি হচ্ছে আকবরের সোহানির মার্ডারের ইনভেস্টিগেশন ও আরেকটি ঈশিতা তার আঙ্কেলের বাড়িতে যাওয়া। দুটি ঘটনা একে আরেকটির সাথে আলাদা মনে হলো শেষে এমন একটি ঝটকা অপেক্ষা করছে যা কল্পনাও করতে পারবেন না। যাই হোক, ওই সময় ঈশিতার ফোনে তার বয়ফ্রেন্ড নিখিলের ফোন আসে। নিখিল ও ঈশিতার মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে। নিখিল মুম্বাইতে সেটেল হয়ে গেলেই তারা বিয়ে করবে। ঈশিতা নিখিলকে বলে আজ আন্টি আঙ্কেল বাড়িতে থাকবে না, আজ আমরা দেখা করতে পারি। নিখিল বলে কোথায় দেখা করব? ঈশিতা লাজুক হাসি দিয়ে বলে বাসায় চলে আসো। নিখিল বলে বাসায় তোমার কাজিন শেরিন আছে না? ঈশিতা বলে আমি তাকে মানিয়ে নেব। নিখিল বলে ঠিক আছে, আমি তাহলে রাতে আসছি। এই বলে নিখিল ফোন রেখে দেয়। অন্যদিকে আমরা দেখি যে আকবর ও জর্জ এসপি অফিসে যায় এসপি কে কেসের আপডেট জানানোর জন্য। সে এসপি কে জানায় যে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সে জানতে পেরেছে যে মেয়েটি একটি আইটি ফার্মে কাজ করত। সেখানে তার একজন বয়ফ্রেন্ড আছে। সে প্রতিদিন তাকে পার্কের কাছে ড্রপ করে যেত। তাদের প্রাইম সাসপেক্ট মেয়েটির বয়ফ্রেন্ড। খুব শীঘ্রই তারা খুনি পর্যন্ত পৌঁছে যাবে। এরপর আকবর ও জর্জ সোহানি যে আইটি কোম্পানিতে চাকরি করত সেখানে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সোহানির কলিগদের সাথে কথা বলে আকবর জানতে পারে যে রাত 8টা নাগাদ সোহানি অফিস থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর আকবর বিজয়ের সাথে দেখা করে। বিজয় আকবরকে বলে যে আমি জানতাম আপনারা আমাকেই সন্দেহ করবেন,
কিন্তু বিশ্বাস করুন, আমি সুহানির সাথে কিচ্ছু করিনি। আমি তো তাকে পছন্দ করতাম। আমি তাকে তার হোস্টেলের কাছে ড্রপ করে দিয়েছিলাম। পরদিন একসাথে সিনেমা দেখার প্ল্যানও করেছিলাম আমরা। ওই সময় আমার ফোনে একটি জরুরি কল আসে। আমি ফোনে কথা শেষ করে দেখি যে সুহানি আর সেখানে নেই। আমি ভেবেছিলাম সুহানি হয়তো তার হোস্টেলে চলে গিয়েছে, এই জন্য আমি বাসায় ফিরে আসি। ওই সময় জর্জের কাছে ইনফরমেশন আসে যে একটি বাড়িতে একজন লোকের ডেড বডি পাওয়া গেছে। খবর পেয়ে আকবর ও জর্জ সেই বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা 30-32 বছর বয়সে একজন লোককে নিজের বিছানায় মরে পড়ে থাকতে দেখে। লোকটির বাড়ি সার্চ করে তারা বাথরুমের সিলিং এর উপর থেকে একটি বস্তা উদ্ধার করে। সেই বস্তাটি খুলে তারা একটি মেয়েকে উদ্ধার করে। মেয়েটি তখনও বেঁচে ছিল। তারা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু মেয়েটির অবস্থা খারাপ থাকায় তারা মেয়েটির স্টেটমেন্ট নিতে পারে না। পরের সিনে ঈশিতার কাজিন শেরিনকে দেখানো হয়। শেরিন তখন স্কুল থেকে ফিরছিল। তখন আমরা জানতে পারি যে শেরিন একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ সে কানে শুনতে পারে না আর কথাও বলতে পারে না। সে সবার সাথে ইশারায় কথা বলে। স্কুল থেকে ফিরলে ওয়াচম্যান শেরিনকে বাসার চাবি দিয়ে বলে তার বাবা ফোনে তাকে জানিয়েছে যে আজ তারা বাসায় আসবে না, ঈশিতা আসবে। শেরিন তালা খুলে ঘরে গিয়ে তার পোষা পাখিদের খাবার দেয়। অন্যদিকে ঈশিতাকে দেখানো হয়। সে এখনো গাড়িতে। ড্রাইভার ঈশিতাকে বলে কিছুদিন আগেও সে এদিকে এসেছিল। এই জঙ্গলের মাঝখানে তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সারা রাত তাকে জঙ্গলেই কাটাতে হয়েছিল। ওই সময় ড্রাইভারের চাহনি ঈশিতার কাছে অদ্ভুত লাগে। তারা গেটের কাছে আসলে ওয়াচম্যান গেট খুলে দেয়। ঈশিতাকে দেখে শেরিন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। শেরিনকে দেখে ড্রাইভার আজব ভাবে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে পুরাতন কিছু ভীষণ ভেসে ওঠে। সে স্কুল ড্রেস পরা একটি মেয়েকে দেখতে পায়। যাই হোক, ঈশিতা ও শেরিন বাড়ির ভেতরে চলে গেলে ড্রাইভারও চলে যায়। এদিকে আকবর এসপির সাথে কথা বলে জানতে পারে যে কিছুদিন আগে একজন কয়েদি জেল থেকে পালিয়ে গিয়েছিল। সেই কয়েদিটি একজন সাইকোপ্যাথ কিলার ছিল। সে পালিয়ে যাবার পর থেকেই শহরে খুনগুলো ঘটছে। হয়তো এই খুনগুলোর সাথে এর কোনো কানেকশন আছে। এটি জানতে পেরে আকবর ও জর্জ সেই জেলের জেলারের সাথে দেখা করে। জেলার তাদের জানায় যে 8 বছর আগে এই কয়েদিকে এই জেলে আনা হয়েছিল। তার নাম ছিল বাসিল জোসেফ। এর আগেও সে অনেকবার জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এবার সে সত্যি সত্যি তাদের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছে। জেলের ভিজিটর লিস্ট চেক করে আকবর জানতে পারে যে অনেক বছর আগে একটি মহিলা তার সাথে দেখা করতে এসেছিল। আকবর তার অ্যাড্রেস নোট করে নেয়। এই অ্যাড্রেসটি ছিল কেরালার একটি চার্চের, আর ওই মহিলা সেই চার্চের সিস্টার। এদিকে ঈশিতা ঘরে আসলে সেদিন তাকে চা বানিয়ে দেয়। ঈশিতা তখন বলে যে শুধু চা খাওয়ালে হবে না, আমার খুব খিদা পেয়েছে, অন্য কিছু খেতে দাও না প্লিজ। সেদিন তখন ঈশিতাকে নুডলসের প্যাকেট দেখিয়ে ইশারায় জিজ্ঞেস করে যে চলবে কিনা। ঈশিতা বলে যে চলবে। অন্যদিকে আকবর ও জর্জ চার্চের সিস্টারের খোঁজে সেই চার্চে আসে। চার্চে এসে তারা সিস্টার সুশির সাথে দেখা করে। আকবর সিস্টারকে জিজ্ঞেস করে যে সে বাসিল জোসেফকে চিনে কিনা। বাসিলের নাম শুনে প্রথমে সিস্টার কিছুটা চমকে উঠে। এরপর সে আকবরকে একটি কাহিনী শোনায়। সে আকবরকে বলে যে চার্চের পাশেই একটি বাড়িতে বেঞ্জামিন ও তার স্ত্রী এস্থার থাকতো। এস্থার তখন 9 মাসে প্রেগন্যান্ট ছিল। একদিন তারা জানতে পারে যে এস্থার একটি বিরল মানসিক রোগে ভুগছে। সে যা ভাবতো তাই সত্যি মনে করত। অল্পতেই সে বেঞ্জামিনের সাথে অনেক রেগে যেত। ডাক্তার তাদের বলেছিল যে এই রোগটি জেনেটিক। এস্থারের মা বা বাবা কারো কাছ থেকে এস্থার এই রোগটি পেয়েছে। ধীরে ধীরে এস্থারের অবস্থা আরো খারাপ হতে থাকে। একদিন এস্থার তার স্বামী বেঞ্জামিনকে জিজ্ঞেস করে যে সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মারা যাই তবে তুমি কি বিয়ে করবে? বেঞ্জামিন মজা করে বলেছিল কি আর করব, আরেকটা বিয়ে করে নতুন সংসার শুরু করব। বেঞ্জামিন মজা করে বলল এস্থার এটিকে সিরিয়াসলি নিয়ে নেয়। একদিন এস্থার বেঞ্জামিনকে তাদের একজন প্রতিবেশী মহিলার সাথে হেসে হেসে কথা বলতে দেখে। এতে এস্থার বেঞ্জামিনকে সন্দেহ করতে থাকে। এস্থার সিস্টারের কাছে এসে সব কথা শেয়ার করে। সিস্টার তাকে বোঝায় যে বেঞ্জামিন মজা করে তাকে এই কথা বলেছে, কিন্তু এস্থার কিছুতেই বুঝে উঠছিল না। ওই দিন রাতে এস্থার তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে বেঞ্জামিন পুড়ে মারা যায়। আশেপাশের লোকেরা এস্থারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এস্থার সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেয়, কিন্তু সন্তান জন্ম দিয়েই এস্থার মারা যায়। এস্থারের ছেলেটির নাম রাখা হয় বাসিল জোসেফ। বাবা মা কেউ না থাকায় বাসিল চার্চের অনাথ আশ্রমে বড় হচ্ছিল, কিন্তু কেউ ভাবতেই পারেনি যে বাসিলের মধ্যেও এস্থারের সে মানসিক রোগ জেনেটিক্যালি চলে আসবে। বাসিল যখন ক্লাস 8-এ পড়ে তখন তাদের ক্লাসে ভর্তি হয় আমলা নামের এই মেয়েটি। প্রথম দেখাতেই বাসিলের আমলাকে ভালো লেগে যায়। একসময় বাসিল ও আমলা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারা একসাথে অনেক সময় কাটাতে থাকে। এইভাবে দিন ভালোই কাটতে থাকে, কিন্তু ঝামেলা বাঁধে তখন যখন ক্লাস 10-এর একটি ছেলে আমরাকে পছন্দ করা শুরু করে। ছেলেটির নাম বিনয় কৃষ্ণা। একদিন বিনয় বাসিলকে ডেকে তার হাতে একটি লাভ লেটার দিয়ে বলে আমলাকে দিতে। এতে বাসিল অনেক রাগ করে, কিন্তু মুখে কিছু বলে না। পরদিন বিনয় আবার বাসিলের কাছে এসে জিজ্ঞেস করে
যে সে আমলাকে চিঠিটি দিয়েছিল কিনা। বাসিল তখন মিথ্যে বলে যে হ্যাঁ, আমি চিঠিটি আমলাকে দিয়েছি। আমলা বলেছে 2 দিনের মধ্যে রিপ্লাই দেবে। আসলে বাসিল চিঠিটি আমলাকে দেয়নি, চিঠিটি তার ব্যাগেই ছিল। বাসায় এসে চিঠিটি পড়ে সে রাগে ফুঁসতে থাকে। সে মনে মনে কল্পনা করে যে আমলা বিনয়ের হাত ধরে তার থেকে দূরে চলে যাচ্ছে। এটি সে কিছুতেই মানতে পারছিল না। আমলাকে সে হারাতে পারবে না। বিনয় যখন আমলার আশেপাশে ঘোরাঘুরি করত তখন রাগে বাসিলের শরীর জ্বালা করত। একদিন রাতে বাসিল স্বপ্নে দেখে যে বিনয় আমলার বাড়িতে দেয়াল টপকে চুপি চুপি তার সাথে দেখা করতে এসেছে। এই স্বপ্ন দেখে বাসিলকে সত্য মনে করে চার্চ থেকে বেরিয়ে দেয়াল টপলে আমলার বাড়িতে আসে। কিন্তু এখানে এসে সে কাউকেই দেখতে পায় না। সে দেখে যে আমলা ঘুমিয়ে আছে। পরদিন স্কুলে এসে বাসিল বিনয়ের সাথে দেখা করে। সে বিনয়কে বলে যে আমলা তাকে নদীর ধারে যে পুরনো বাড়ি আছে সেখানে দেখা করতে বলেছে। সে যেন স্কুল ছুটির পর সেখানে চলে যায়। বাসিল আমলাকে নিয়ে সেখানে আসবে। একথা শুনে বিনয় অনেক খুশি হয়। স্কুল ছুটির পর বিনয় সেই পুরনো বাড়িতে গিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে বাসিল আমলাকে বলে যে চলো আজ তোমাকে আমাদের পুরনো বাড়ি দেখাতে নিয়ে যাব। আমলাও যেতে রাজি হয়। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে আমলা হয়রান হয়ে যায়। সে বাসিলকে বলে আর কত দূর? বাসিল বলে এই তো সামনে, আর বেশি দূর নেই। এভাবে আরো কিছু দূর হাঁটার পর তারা সেই পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায়। বিনয় আগে থেকে সেখানে অপেক্ষা করছিল। বিনয়কে দেখে আমলা বাসিলকে বলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? বাসিল বলে বিনয় দাদা তোমার সাথে কথা বলতে চায়, এই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। বিনয় তখন বাসিলকে বলে বাসিল তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমরা কথা বলে আসছি। বাসিল চলে গেলে বিনয় আমলার কাছে এসে বলে আমলা কথা হচ্ছে কি? এইটুকু বলার সাথে সাথেই বাসিল একটি রড দিয়ে বিনয়ের মাথার পেছনে আঘাত করে। এতে বিনয়ের মাথা ফেটে ফিনকে দিয়ে রক্ত ছুটতে থাকে। এরপর বাসিল বিনয়ের কাছে এসে বলে কি বিনয়, কথা বলবি না আমলার সাথে? কথা বল, আমলা তো এখানেই আছে। ঘটনার আকস্মিক কথায় আমলা অনেক ভয় পেয়ে যায়। কিছু না বুঝেই সে দৌড় দেয় সেখান থেকে পালানোর জন্য। বিনয় তার পেছন পেছন ভয়ে দৌড় লাগায়। বাসিল তাদের পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে আমলা দৌড়াতে দৌড়াতে একটি পুরনো কুয়ায় পড়ে পানিতে ডুবে যায়। এটি দেখে বাসিল আরো বেশি রেগে যায়। সে মনে করে যে বিনয়ের জন্যই আমলা মারা গেছে। এজন্য সে বিনয়কে রড দিয়ে আঘাত করতে করতে সেখানেই মেরে ফেলে। এরপর বাসিল অনাথ আশ্রমে ফিরে এসে কান্না করতে থাকে। সিস্টার তার কাছে এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। বাসিল তখন সিস্টারকে সব সত্যি বলে। এইসব শুনে সিস্টার অনেক শকড হয়ে যায়। সে পুলিশকে ফোন দেয়, কিন্তু তার আগেই বাসিল সেখান থেকে পালিয়ে কোথাও চলে যায়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। সিস্টার বলে এর কয়েক বছর পর অন্য একটি কেসে সে পুলিশের হাতে ধরা পড়ে। তখন আমি তার সাথে দেখা করতে জেল হাজতে গিয়েছিলাম। এর বেশি আমি আর কিছু জানি না। এদিকে দিন দিন এই মার্ডার গুলো নিয়ে শহরে আতঙ্ক বাড়ছিল। সে সাথে পুলিশের উপর চাপ বাড়ছিল আসল কালপ্রিটকে ধরার জন্য। আকবর বুঝতে পারে যে এই খুনগুলো বাসিলই করছে। সে একটা সাইকোপ্যাথ কিলার। তাকে আটকানো না গেলে না জানি আরো কত মায়ের বুক খালি হবে। অন্যদিকে সে আবারও ফিরে আসে শেরিন ও ঈশিতার কাছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় শেরিন প্রার্থনা করে। অন্যদিকে ঈশিতা যে ট্যাক্সিতে করে এখানে এসেছিল সেই ড্রাইভারকে দেখা যায়। সে গাড়ি নিয়ে ফিরে না গিয়ে জঙ্গলের মাঝখানে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। ঈশিতা শেরিনের জন্য একটি জামা গিফট নিয়ে আসে। সে শেরিনকে বলে জামাটি পরে আসতে। জামা পরে আসলে ঈশিতা শেরিনকে বলে যে খুব সুন্দর লাগছে তোমাকে। এরপর সে শেরিনকে বলে শেরিন তুমি তো নিখিলকে জানো তাই না? নিখিল আমার সাথে দেখা করতে আসছে, আমাকে হেল্প করো প্লিজ। শেরিন প্রথমে দুষ্টুমি করে না করে, কিন্তু পরে রাজি হয়। ঈশিতা তখন শেরিনকে বলে সে যেন তার বাবা মাকে একথা না বলে যে নিখিল এখানে এসেছিল। কিছুক্ষণ পর আমরা সেই ড্রাইভারটিকে দেখি। সে একটা ডিজেলের ক্যান হাতে করে ওয়াচম্যানের কাছে এসে বলে আমি একটা ট্রিপ নিয়ে এই পথে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ির ফুয়েল শেষ হয়ে গিয়েছে, আমাকে একটু ডিজেল দিয়ে সাহায্য করুন। ওয়াচম্যান বলে আরে আমি ডিজেল কোথায় পাবো? তুমি মেইন রোডে গিয়ে অপেক্ষা করো, কোনো গাড়ি আসলে তার কাছে সাহায্য চাও। কিন্তু ড্রাইভার নাচুর বান্দার মতো ওয়াচম্যানকে রিকোয়েস্ট করতে থাকে। কিছুক্ষণ পর ঈশিতা নিখিলকে কল করার জন্য ঘরের বাইরে আসে। ওই সময় সে দেখে যে ড্রাইভার উঠানে দাঁড়িয়ে আছে। ঈশিতা ড্রাইভারকে বলে তুমি এখনো যাওনি, এখানে কি করছো? ড্রাইভার ঈশিতাকে সেই একই কথা বলে যে গাড়ির ডিজেল শেষ হয়ে গিয়েছে, তাকে সে কিছু ডিজেল ব্যবস্থা করে দিতে পারবে কিনা। ঈশিতা বলে এত রাতে ডিজেল কোথায় পাবো? তবে আমার একজন বন্ধু শহর থেকে আসার কথা বলে দেখি সে তোমার জন্য ডিজেল নিয়ে আসতে পারবে কিনা। ঈশিতা নিখিলের সাথে ফোনে কথা বলে ড্রাইভারকে বলে যে তুমি ওয়াচম্যানের রুমে গিয়ে অপেক্ষা করো, একজনকে বলেছি তোমার জন্য ডিজেল নিয়ে আসতে, তার পৌঁছাতে কিছুটা সময় লাগবে। ড্রাইভার বলে কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি অপেক্ষা করছি। ঈশিতা ঘরে এসে দেখে যে ড্রাইভারটি বাড়ির পেছনে বসে আছে। ঈশিতা আবার তার কাছে গিয়ে বলে আপনি এখানে কি করছেন? আপনাকে না বলেছি ওয়াচম্যানের রুমে গিয়ে বসে অপেক্ষা করতে? ওই সময় ড্রাইভার ঈশিতার সাথে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে সে ঈশিতার ফোন কেড়ে নিয়ে ঈশিতাকে গলা চেপে ধরে। সিনটি এখানেই কাট হয়। শেরিন ঈশিতার জন্য নুডলস রান্না করার সময় হঠাৎ তার হাত থেকে নুডলসের পাত্রটি পড়ে যায়। এরপর সে ঈশিতাকে বাসার কোথাও দেখতে না পেয়ে
ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমে আসে। ওই সময় ড্রাইভারটি লুকিয়ে শেরিনকে জানালা দিয়ে দেখছিল। এদিকে আকবর ও জর্জ বাসিলের ছবি নিয়ে বাসিলের খোঁজ করার সময় একজন ট্যাক্সি ড্রাইভার তাকে চিনতে পারে। সে জর্জকে বলে, এ তো রবি, ট্যাক্সি চালায়, সে একটি ট্রিপ নিয়ে ইনারকুলাম গিয়েছে। আকবর বুঝতে পারে যে জেল থেকে পালিয়ে বাসিল এখন নিজের পরিচয় পাল্টে রবি নাম রেখেছে। তার কাছ থেকে বাসিলের ফোন নাম্বার নিয়ে আকবর বাসিলের লোকেশন ট্র্যাক করে, আর সেখান থেকে তারা জানতে পারে যে বাসিল এখনো ইনারকুলামে আছে। এই জন্য সে জর্জকে নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকেশনে পৌঁছানোর জন্য। অন্যদিকে শেরিন ঈশিতাকে কোথাও না পেয়ে বাইরে বেরিয়ে আসে ফোনে কল করার জন্য। হঠাৎ সে দেখে যে ড্রাইভারটি তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে শেরিন দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ওই সময় তার হাত থেকে ফোনটি বাইরে পড়ে যায়। ড্রাইভারটি তখন দরজার কাছে এসে বলে, আমলা, আমি কত খুঁজেছি তোমায়, তুমি কোথায় ছিলে এতদিন? তখন আমরা জানতে পারি যে এই ড্রাইভারটি সে বাসিল, এক ভয়ঙ্কর সাইকো কিলার। সে শেরিনকে বলে, আমাকে তুমি চিনতে পারছো না? আমি বাসিল, বাসিল জোসে, তোমার বেস্ট ফ্রেন্ড। দরজা খুলো আমলা। কিন্তু শেরিন তো কানেই শুনতে পায় না। সে দরজা ধরে দাঁড়িয়ে থাকে। বাসিলের তখন পুরনো স্মৃতি মনে পড়ে। সে শেরিনকে দেখে মনে করে যে এই তার আমলা। সে বাড়ির চারদিকে ঘুরে ঘুরে খুঁজতে থাকে যে কোনো দরজা বা জানালা খোলা আছে কিনা। সে বাড়ির পেছনে একটি পুরনো কুড়াল দেখতে পেয়ে তা নিয়ে পেছনের দরজায় আঘাত করতে থাকে দরজা ভাঙার জন্য। ওই সময় শেরিন তার স্কুটির চাবি নিয়ে সামনের দিক দিয়ে দরজা খুলে স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্কুটির পিকআপের শব্দে বাসিল তা জেনে যায়। সে কুড়াল হাতে শেরিনের দিকে আসতে থাকে। স্কুটি নিয়ে কিছু দূর যাবার পর শেরিন পাথরে ধাক্কা লেগে স্কুটি সব মাটিতে পড়ে যায়। এরপর সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাবার পর কিছুর সাথে তার পা আটকে আবারও শেরিন মাটিতে পড়ে যায়। তখন সে দেখে যে ঈশিতা মাটিতে পড়ে আছে। বাসিল তাকে খুন করে ফেলেছে। ওই সময় বাসিল শেরিনের সামনে এসে বসলে শেরিন পাশ থেকে একটি পাথর নিয়ে বাসিলের ঠিক কপালে আঘাত করে। এতে বাসিল ব্যথায় চিৎকার করে ওঠে। সুযোগ পেয়ে শেরিন আবারও বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে বাসিল চোখে মুখে পানি দিয়ে ওয়াচম্যানের রুমে আসে। তখন আমরা জানতে পারি যে বাসিল অনেক আগেই ওয়াচম্যানকে খুন করে ফেলেছে। সে ওয়াচম্যানের ইউনিফর্ম গায়ে দিয়ে তার টর্চ ও লাঠি নিয়ে আবার শেরিনের বাড়িতে আসে। সে সুযোগ খুঁজতে থাকে বাড়ির ভেতরে ঢোকার। কিছুক্ষণ পর নিখিল বাইক নিয়ে সেখানে আসে। সে বাসিলকে দেখে মনে করে যে সে ওয়াচম্যান। বাসিল নিখিলকে দেখে জিজ্ঞেস করে যে সে কে। নিখিল বলে, আমি ঈশিতার ফিয়ন্সে, তার সাথে আমার দেখা করার কথা। বাসিল তখন নিখিলকে বলে যে ম্যাডাম কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, এখন তিনি বাসায় নেই, আপনি আগামীকাল আসুন। নিখিল বলে, কিন্তু ঈশিতা তো আমাকে কিছুক্ষণ আগেই ফোন দিয়ে আসতে বললো। বাসিল বলে, আরে স্যার, আমি বললাম না বাসায় কেউ নেই, বিশ্বাস না হলে ফোন দিয়ে দেখুন। নিখিল তখন ঈশিতাকে ফোন দিয়ে দেখে যে তার ফোন সুইচ অফ। বাধ্য হয়ে নিখিল ফিরে যায়, কিন্তু কিছু দূর যাবার পর শেরিন স্কুটিটি রাস্তায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। সে আবার ফিরে আসে। ওই সময় শেরিন বাথরুমে লুকিয়েছিল। বাথরুম থেকে বের হলে তার ধাক্কা লেগে কিছু নিচে পড়ে যায়। নিখিলের আওয়াজ শুনে বুঝতে পারে যে ভিতরে কেউ আছে। সে দরজার কাছে এসে ভিতরে কারো ছায়া দেখতে পায়। সে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর ঈশিতাকে ডাকতে থাকে। ওই সময় বাসিল একটি ছুরি দিয়ে নিখিলের পেটে আঘাত করে। নিখিল বুঝতে পারে যে ওয়াচম্যান নিশ্চয়ই ঈশিতার সাথে কিছু করেছে। নিখিলের সাথে বাসিলের ফাইট হয়, কিন্তু নিখিল বাসিলের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে বাসিল নিখিলের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। এতে নিখিল সেখানেই মারা যায়। দূর থেকে দরজার ফাঁক দিয়ে দৃশ্য দেখে শিরিন কান্না করতে থাকে। এরপর বাসিল নিখিলের বডিটি একপাশে সরিয়ে রেখে আবার জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। ওই সময় শিরিন বাসিলের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এতে বাসিলের রাগ আরো বেড়ে যায়। একটি গাছের গুঁড়ে নিয়ে এসে সে জানলা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। শিরিন আত্মরক্ষার জন্য একটি ছুরি হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে। বাসিল একটি রুমের ছিটকিনি খোলার চেষ্টা করলে শিরিন ছুরি দিয়ে বাসিলের হাতে আঘাত করে। বাসিল দরজা ভেঙে ঘরে ঢুকলে শিরিন এবার বাসিলের পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর শিরিন আবার ঘর থেকে বেরিয়ে ফোন নিয়ে তার মাকে কল করার চেষ্টা করে, কিন্তু তার মা কল রিসিভ করে না। অসহায় শিরিন তখন জীবন বাঁচানোর জন্য স্টোর রুমে লুকিয়ে পড়ে, কিন্তু বাসিল তাকে ফলো করতে করতে সেখানেও চলে আসে। এক পর্যায়ে সে শিরিনকে ধরে ফেলে। শিরিন কোনো মতে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এতক্ষণে প্রায় সকাল হয়ে গিয়েছে। আকবর ও জর্জ প্রায় শিরিনের বাড়ির কাছাকাছি চলে এসেছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে শিরিন পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরে সে দেখে যে সে একটি কুয়োর পাশে শুয়ে আছে আর তার মাথার কাছে বসে আছে বাসিল। এইটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। সেখান থেকে ওঠার চেষ্টা করলে হঠাৎ সে কুয়োর ভেতরে পড়ে পানিতে ডুবে যায়। এইটি দেখে বাসিল অনেক কষ্ট পায়। সে আবারও তার আমলাকে হারিয়ে ফেলেছে। এদিকে আকবর বাসিলের গাড়ি রাস্তায় পার্ক করা দেখে গাড়ি থেকে নেমে আসে। সে দেখে যে বাসিল গাড়ির কাছে বসে আছে, কিন্তু আকবর বাসিলকে চিনতে পারে না। সে বাসিলকে জিজ্ঞেস করে যে সে এখানে বসে আছে কেন, আর তার গায়ে চোট লাগলো কি করে। বাসিল আকবরকে বলে গত রাতে তার গাড়ির ডিজেল শেষ হয়ে যাওয়ায় সে এখানে আটকা পড়েছিল। সারা রাত সে এখানেই বসেছিল।
একটি জঙ্গলি জন্তু তাকে রাতে হামলা করে অবস্থা করেছে। আকবর তখন জর্জকে বলে গাড়ির আশেপাশে তল্লাশি নিতে আর নিজে বাসিলকে নিয়ে যায় হাসপাতালের দিকে। কিন্তু পথে যখন বাসিল বুঝতে পারে যে আকবর পুলিশ অফিসার, সে গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। আকবর বুঝতে পারে যে সামথিং রং, সেও বাসিলের পিছু নেয়। অনেক দূর চেস করার পর এক সময় বাসিল আকবরকে হামলা করে। এক পর্যায়ে বাসিল আকবরের হাতে কামড় বসিয়ে দিয়ে আবারও পালিয়ে যায়। জর্জ তাকে দেখে ফায়ার করে, এতে বাসিল মাটিতে লুটিয়ে পড়ে। জর্জ মনে করে যে বাসিল হয়তো মারা গেছে, এই জন্য সে বাসিলের কাছে আসলে বাসিল জর্জের উপর অ্যাটাক করে আর তার গান নিজের হাতে নিয়ে নেয়। গান নিয়ে আকবর বাসিল ও জর্জের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে জর্জের হাতে গুলি লাগে। আকবর তখন গান নিজের হাতে নিয়ে বাসিলকে গুলি করে, গুলি গিয়ে লাগে বাসিলের কাঁধে। বাসিল পাহাড় থেকে ছিটকে পড়ে যায় পাশের নদীতে। আকবর তখন জর্জকে নিয়ে দ্রুত হাসপাতাল আসে। সবাই ধরে নেয় যে বাসিল মারা গেছে, কিন্তু এই ঘটনার কিছুদিন পর আকবর এসপি কে বলে এই কেসটি আবার রিওপেন করায়, কারণ তার মনে হয় যে বাসিল হয়তো মারা যায়নি, কারণ নদী থেকে বাসিলের ডেড বডি পাওয়া যায়নি। এসপি বলে কিন্তু তুমি নিজেই তো বাসিলকে গুলি করেছ, হয়তো কোনো জন্তু জানোয়ার লাশটি খেয়ে ফেলেছে। আকবর বলে বাসিল একজন সাইকোপ্যাথ কিলার, সে সব মেয়েদের আমলা মনে করে। তার মৃত্যু নিশ্চিত না হলে হয়তো আরো অনেক জীবন ঝরে যাবে, আর সে নিজের আইডেন্টিটি লুকাতে এক্সপার্ট। হয়তো সে নতুন কোনো শহরে নতুন নাম নিয়ে আছে। আমার মেয়েটাও বড় হচ্ছে, হয়তো একদিন সেও বাসিলের নজরে পড়বে, তাই আমি এর শেষ দেখতে চাই। এসপি বলে ঠিক আছে, এখন থেকে এই কেসটি এসিপি শিবা হ্যান্ডেল করবে, তুমি তাকে সব ডকুমেন্টস ফরওয়ার্ড করে দাও। পরের সিনে আমরা দেখি এসিপি শিবা এই কেসটা নিয়ে কাজ শুরু করেছে। মুভির শেষ সিনে আমরা একটি লোককে মানুষের বাড়িতে গিয়ে পানি সাপ্লাই করতে দেখি, আর সে এই মেয়েটির বাড়িতে পানি সাপ্লাই দিতে এসেছে। লোকটি মেয়েটিকে দেখে বলে আমলা তুমি এখানে। তখন আমরা দেখি যে আর কেউ নয় বরং বাসিল, নতুন এক শহরে আর নতুন পরিচয় নিয়ে। খুব শীঘ্রই মুভিটির সেকেন্ড পার্ট অর্থাৎ আমলা 2 রিলিজ হবে। সেখান থেকে হয়তো আমরা বাসিলের শেষ পরিণতি দেখতে পারবো। তো কেমন লেগেছে মুভির গল্প তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।